আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আন্দোলনে যারা ব্যর্থ হয় তারা কখনো নির্বাচনে জিততে পারে না বললেন প্রধানমন্ত্রী। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মূল হোতা মায়া দেগুইতোকে $10,90,00,000 জরিমানা করেছে ফিলিপিন্সের আদালত। সর্বোচ্চ 56 বছর কারাদণ্ডের সম্ভাবনা। শ্রমিক আন্দোলনের পঞ্চম দিনে আশুলিয়ায় ব্যাপক সংঘর্ষ, পুলিশ সহ আহত অন্তত 20 জন। রাজধানীর মিরপুরেও সড়ক অবরোধ। ঘন কুয়াশা ও প্রচন্ড ঠান্ডায় বিপর্যস্ত উত্তরের জনজীবন। শীত নিবারণ করতে গিয়ে আগুনে দগ্ধ রোগীদের মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। ৪৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সদস্যরা। পরে ওবায়দুল কাদের বলেন, বিরোধী দলের আন্দোলন নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই, তারা যে লড়াই করছেন তা করতে থাকুক। এদিকে এবছর বিশ্বের সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন হবে বাংলাদেশের, বলেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সাথে ছিলেন আওয়ামী লীগের সিনিয়র নেতা, নতুন মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা। আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনও এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়িত করার জন্য জনস্বার্থে কাজ করে যাবে নতুন মন্ত্রিসভা। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে, আন্দোলনেও প্রত্যাখ্যান করেছে, নির্বাচনেও প্রত্যাখ্যান করেছে। এখন তারা কি আন্দোলন করবে, কি কর্মসূচি দেবে, এটা তাদের ব্যাপার। আমরা কিছু আমরা শুধু এটুকু বুঝি, তাদের ডাকে জনগণ সাড়া দেবে না। তারা যে লড়াই করতে থাকুক, তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমার মনে হয় জনগণেরও মাথা ব্যথা নেই। এদিকে সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন অর্থমন্ত্রী, আইনমন্ত্রী ও সংসদ সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, এবার বিশ্বব্যাংক নিজেরাই বলেছে 7 ভাগের উপরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে, যা ইতিবাচক। আর আইনমন্ত্রী কথা বলেন ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে। বিশ্বব্যাংক আমাদের কখনো 6.5 ভাগের উপরে আমাদের প্রবৃদ্ধি হবে তারা বলতো না। এবার বিশ্বব্যাংক নিজেই বলছে আমাদের 7 ভাগের উপরে প্রবৃদ্ধি হবে। বিশ্বব্যাংক সবসময় কনজারভেটিভলি এস্টিমেট করে আমাদের জিডিপির গ্রোথ নাম্বারটা। তো আমি মনে করি এই বছর আমাদের জিডিপিতে এই চলতি অর্থ বছরে আমরা 8.25 থেকে 8.30% আমরা অর্জন করতে পারবো। এবং এই বছর আমাদের যে অর্জনটি হবে, সারা বিশ্ব বলছে এটা হবে হাইয়েস্ট গ্রোথ ইন দ্য ওয়ার্ল্ড। পরিষ্কারভাবে বলতে পারি যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের যেন কোনো অপব্যবহার না হয়, কোনো অ্যাবিউজ না হয়, কোনো মিসইউজ না হয়। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, নির্বাচনে জনগণের রায়কে সম্মানের সাথে গ্রহণ করুন। সংখ্যায় যাই হন না কেন, বিএনপিকে সংসদে আসার আহ্বান জানান তিনি। দীপন দাওয়ান, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনে যারা ব্যর্থ হয় তারা কখনোই নির্বাচনে জিততে পারে না। বলেন, যারা অগ্নি সন্ত্রাস করে, মানুষ হত্যা করে, তারা কিভাবে জনগণের কাছে ভোট চায়। নির্বাচনে প্রার্থী দেওয়ার নামে বিএনপি মনোনয়ন বাণিজ্য করলে তারা কিভাবে আশা করে নির্বাচনে জয়ী হবে। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগের আলোচনায় এসব মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারা বিরোধীদের ভোট দিতে পারে না। বিএনপি ক্ষমতায় থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, গ্রেনেড হামলা, অস্ত্র পাচার সারা দেশে দুঃশাসনে পরিণত করে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কখনোই অন্যায় মেনে নেয়নি, মেনে নেবে না। ৭৫ পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের চেতনায় কেউ যেন চলতে না পারে, সেজন্য ইতিহাস বিকৃতি করা হয়, এমনকি বঙ্গবন্ধুকে নিয়েও অপপ্রচার চালায় ষড়যন্ত্রকারীরা। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সাময়িকভাবে বন্ধ করা গেলেও স্থায়ীভাবে সম্ভব হয়নি। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে ষড়যন্ত্রকারীরা প্রমাণ করতে চেয়েছিল মুক্তিযুদ্ধের চেতনায় আর ফিরতে পারবে না বাংলাদেশ। উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলেও আশা করেন। আওয়ামী লীগের প্রতি জনগণের বিশ্বাস ও আস্থার মর্যাদা সমুন্নত রেখে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকারও করেন
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। স্থগিত হওয়া গাইবান্ধা ৩ সংসদীয় আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মইনুল হাসান সাদিক। জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। নেতাকর্মীদের বাড়িতে হামলা, নির্যাতন ও নতুন করে মামলা দায়েরের অভিযোগ করেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী। ৩০ ডিসেম্বরের মতো একতরফা নির্বাচনের পায়তারার প্রতিবাদে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান ঐক্যফ্রন্টের এই প্রার্থী। সংবাদ সম্মেলনে জেলা বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির চাঞ্চল্যকর ঘটনার মূল হোতা মায়া দেগুইতোকে অভিযুক্ত করেছে ফিলিপিন্সের আদালত। এতে ৩২ থেকে সর্বোচ্চ ৫৬ বছরের কারাদণ্ড হতে পারে তার। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা ভিত্তিক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসির সাবেক ম্যানেজার মায়া দেগুইতোকে দুর্নীতি ও অপকর্মের ৮টি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে আদালত। প্রতি অভিযোগে ৪ থেকে ৭ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। পাশাপাশি তাকে $১০,৯০,০০,০০০ জরিমানা করে ম্যানিলার আদালত। প্রতিক্রিয়ায় নিজেকে নির্দোষ দাবি করে দেগুইতো বলেছেন, এই অপকর্ম তার অজান্তেই ঘটেছে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে গোপনীয় সুইফট কোড ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে থাকা বাংলাদেশ ব্যাংকের $৮,১০,০০,০০০ ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকের ম্যানিলা শাখায় স্থানান্তর হয়। পরে যা ক্যাসিনোতে বিনিয়োগ করা হয়। এই অপকর্মের সময় আরসিবিসির ম্যানিলা শাখার ম্যানেজার ছিলেন মায়া দেগুইতো। বিশ্বের সর্ববৃহৎ ব্যাংক জালিয়াতির এই ঘটনায় ওই বছরই আরসিবিসিকে প্রায় $২ কোটি জরিমানা করে ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংক। সদ্য ঘোষিত মজুরি কাঠামো বৈষম্য নিয়ে শ্রমিক আন্দোলনের ৫ম দিনে আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এ সময় পুলিশ ও শ্রমিক সহ আহত হয়েছে অন্তত ২০ জন। এদিকে মিরপুরের কালশি ও শেওড়াপাড়াতেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। পোশাক শ্রমিকদের আন্দোলনের ৫ম দিনেও উত্তাপ থামেনি। বৃহস্পতিবার সকাল ৮:৩০টার দিকে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের বেরন এলাকায় শারমিন গ্রুপের শ্রমিকরা কর্মবিরতি দিয়ে সড়কে নেমে পড়ে। এ সময় তারা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে শ্রমিক ও পুলিশ সহ অন্তত ৩০ জন আহত হয়। পরে বিজিবি ও পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে শ্রমিক বিক্ষোভের ঘটনায় আশুলিয়ার কাঠগড়া ও জামগড়া সহ বেশ কিছু এলাকার প্রায় 10টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তা অবরোধের চেষ্টা করে। তবে কিছুক্ষণ আন্দোলনের পর প্রশাসনের আশ্বাসে তারা সড়ক থেকে সরে যায়। জিনিসের দাম, চালের দাম, আলুর দাম, এগুলো অতিরিক্ত দাম বেশি। 3 টাকা গার্মেন্টসে বেতন বাড়ালে বাড়িওয়ালা 10 টাকা ঘর ভাড়া বাড়ায়। বেতনের সাথে বেসিক বাড়াতে হবে। সরকার বেতন বাড়াতে অপারেটরকে 11,500, মালিক বাড়াতে 9,500। কালশিত রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা। পরে মালিক পক্ষের আশ্বাসে রাস্তা থেকে সরে যায় তারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ঘন কুয়াশা ও প্রচণ্ড ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলাগুলো। পঞ্চগড়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা 7.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ঠান্ডা ও হিমেল হাওয়ায় কাবু হয়ে পড়েছে শীতার্ত ছিন্নমূল মানুষেরা। বিশেষ করে দুস্থ পরিবারগুলোর শিশু ও বয়স্করা শীতজনিত নানা সমস্যায় ভুগছেন। জেলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল বলে জানান শীতার্থ গরিব মানুষগুলো। ঘন কুয়াশার দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। রাত থেকে কুয়াশা বৃষ্টি যোগ করেছে বাড়তি দুর্ভোগ। এদিকে প্রচণ্ড শীতে গাইবান্ধার শিশু ও বয়স্করা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।